সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম একটি স্ট্যাটাস দিয়েছেন। দীর্ঘ একটি স্ট্যাটাস, কিন্তু এই দীর্ঘ স্ট্যাটাসের একটি লাইন কিংবা একটি শব্দও এমন নাই যেটাকে আপনি উপেক্ষা কিংবা এড়িয়ে যেতে পারেন। এই স্ট্যাটাসে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ঘটেছে সেসব তুলে ধরেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কাকে ক্ষমতায়িত করেছিল, কার কোলে গিয়ে তারা ক্ষমতা প্র্যাকটিস করেছিল, সেসব তিনি তুলে ধরেছেন। এই দীর্ঘ স্ট্যাটাসে তিনি কি বলেছেন সেটা আমি বলবো, তার আগে এই স্ট্যাটাসের সারাংশটি বলে নিই। এবং হঠাৎ করে শেখ হাসিনার বেশ কয়েকটি সাক্ষাৎকার ভারতীয় মিডিয়া যেদিন প্রকাশ পেয়েছে, সেই দিনে তিনি এরকম একটি স্ট্যাটাস দেওয়ার কি রাজনীতি রয়েছে, কি কারণ রয়েছে, সেসব নিয়ে কথা বলবো। তিনি তার স্ট্যাটাসে যা বলছেন সেটা আওয়ামী লীগ ফিরে গেছে। সেই যে ফিরে গেছে, এটার অনেকগুলো কারণ তিনি দেখিয়েছেন। কিভাবে ফিরে গেছে নাকি ফেরানো হয়েছে সেটাও তিনি লিখেছেন। এবং আওয়ামী লীগের বাকিটাও ফিরবে, তিনি সেই অ্যাজাম্পশন করে ফেলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কতটা জঘন্য ছিল এবং একটা সরকার যে কতটা খারাপ হইতে পারে তার পুরো স্ট্যাটাসেই সেটা ইঙ্গিত ছিল এবং সেটা তিনি স্পষ্টতভাবে বলেই ফেলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে জামাতের কোলে উঠেছিল এবং জামাত ব্যাকড সরকার হিসাবে গড়ে উঠেছে সেটাও তিনি লিখেছেন। আন্দোলনকারীরা কিভাবে মবকারী হয়ে গেলেন, যারা একটা গণতান্ত্রিক আন্দোলন করেছেন এবং একটি সরকারকে হটিয়েছে, একটা অভ্যুত্থান ঘটিয়েছে, সেই জুলাইয়ের আন্দোলনকারীরা কিভাবে ধীরে ধীরে মবকারী হয়ে গেলেন সেটা তিনি তুলে ধরেছেন। গুপ্তদের কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়িত করেছে তিনি সেটাও উল্লেখ করেছেন। মাহফুজ আলম যখন উপদেষ্টা ছিলেন সেদিন তিনি একটি থ্রেড দিয়েছিলেন। উপদেষ্টা থাকাকালে তিনি বলেছিলেন একদিন সব ফাঁস করে দিব। সম্ভবত এটাই সেই স্ট্যাটাস যার মধ্যে তিনি অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন। তো সেখানে তিনি আসলে বেশ কিছু কথা বলেছেন। তো আমি একটু আপনাদেরকে বলি আওয়ামী লীগ কীভাবে ফিরেছে, তিনি সেটার যে ব্যাখ্যাটা দিচ্ছেন সেটা হলো, আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। মানে আওয়ামী লীগের যে আদর্শ ধর্মতত্ত্ব সেটা তিনি বলছেন, এটা ধর্মটা যেভাবে স্ট্রংলি কাজ করে আওয়ামী লীগের আদর্শটাও সেই পরিমাণ বা সেই টাইপের স্ট্রং, তিনি এটা মিন করার চেষ্টা করছেন। এই ধর্মতত্ত্বের উপর আবার মানুষ ঈমান আনা শুরু করেছে। এই ঈমান আনা কেন শুরু করেছে? নিশ্চয় যে অন্তর্বর্তীকালীন সরকার, আওয়ামী লীগ সরকারকে হটিয়ে যে সরকারকে বসানো হয়েছে সেই সরকার ব্যর্থ হওয়ার কারণে। সেই সরকার কিভাবে ব্যর্থ হয়েছে সেটা তিনি বলছেন। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24 এবং 71-কে মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। ডানপন্থীদের উত্থানের জন্য কত ভয়াবহ অভিযোগ যে অন্তর্বর্তীকালীন সরকার ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ডানপন্থীদের উত্থানের জন্য কাজ করেছে, যার কারণে লীগ ফিরেছে। তো আওয়ামী লীগকে আপনি হটিয়েছেন গণতান্ত্রিক অধিকার বা মানুষের, সব মানুষ মিলে একটা রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে আপনি আওয়ামী লীগকে হটিয়েছেন, আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন। সেখানে এসে আপনি ডানপন্থার উত্থান ঘটাচ্ছেন। মাহফুজ আলম বলছেন বলতে লিখছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল 17 বছরের মজলুমগণ। আমরা দেখেছি আদালতে কি ঘটেছে, আমরা দেখেছি সাবেক সিএসিকে কিভাবে জুতার মালা পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মব, কত পরিমাণ মব হয়েছে সেগুলো আমরা দেখেছি। আমি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এতগুলো স্বাক্ষরও করেননি যতগুলো মব তার আমলে হয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন হয়েছিল এবং মুসলিমগণ চুপ ছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দেওয়া হয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশের সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের সেফ স্পেস দেওয়া হয়েছিল। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মব স্টার বা যারা মব করেছেন তাদেরকে কিভাবে হিরো বানানো হয়েছে, তাদেরকে কিভাবে ফুলের মালা গলায় দেওয়ানো হয়েছে এবং তারা কিভাবে নায়ক হয়ে উঠেছেন। যাদের কেউ কেউ এখন বড় সড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, কেউ কেউ হয়তো সংসদেও আছেন, এরকমও অনেকে বলে থাকেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐকমত্য কমিশনের নামে দিয়ে জনগণকে বিচ্ছিন্ন ও হতাশ করা হলো।
লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বিএনপি ও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল আর বিএনপি ঠেকাতে জামাতকে কোলে নিল। অর্থাৎ যেদিন বিএনপি এবং অন্তরীণ সরকারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো এবং বিএনপি থেকে রক্ষা পেতে জামাতকে কোলে নিল অন্তরীণ সরকার। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্ররা বিপ্লবী সংগঠনের রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়ার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা প্রযোজিত হলো। ওই যে হাদি হত্যাকাণ্ডের পর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট যেভাবে হামলার শিকার হলো সেই ঘটনাগুলোকেই তিনি বলছেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো, আমলা নির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো, যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামাত, বিএনপি বা লীগের চুপা দালাল, যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা। তিনি বলছেন যে শুধু জামাতের কোলে উঠেনি, জামাতপন্থী আমলাদের কোলে উঠে বসেছিল বা নিজেদেরকে আমলাদের কাছে নিয়ে সমর্পণ করলো এই অন্তরীণ সরকার। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন নতুন মিডিয়া অনুমোদনে বাধা দেওয়া হয়েছিল। তাকে নতুন মিডিয়া অনুমোদন দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ক্ষেত্রে সবাই একজোট হয়েছিল, তিনি সেটার কথাই বলছেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছিল আমলাতন্ত্র আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে। মানে এই জুলাই সনদ বা যে জুলাই ঘোষণাপত্র, তিনি বলছেন এটা আমলাতন্ত্রের হাতে তুলে দেওয়া হয়েছে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের সঙ্গে, অর্থাৎ একটা রেজিমেন্টেড গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সেটাকে বলছেন। এটাও ডানপন্থাকে তিনি ইঙ্গিত করছেন, বিশেষত জামাত ইসলামীকে ইঙ্গিত করছেন, যে যারা এক ধরনের রেজিমেন্টেড গ্রুপ বা ইন্টারেস্ট গ্রুপ, যারা এটা নিয়ে পরবর্তীতে রাজনীতি করতে পারবে, তাদের হাতেই তুলে দেওয়া হয়েছিল। তিনি বলছেন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন বাম শাহবাগী পিটাইলে আনন্দ পেয়েছিল মজলুমগণ। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন এদেশে কাওয়ালি ইনকিলাব কালচারের মতন রিগ্রেসিভ কালচারাল ব্যবস্থা দিয়ে বাঙালির জাতীয়তাবাদ মোকাবেলার মহারন্ত হয়েছিল। আমরা দেখেছি কাওয়ালিকে কিভাবে আফোল্ড করা হচ্ছে, উদীচীর উপর হামলা চালানো হচ্ছে, ছায়ানটে হামলা চালানো হচ্ছে, কিন্তু বাঙালি তো ওই কাওয়ালির চেয়ে রবীন্দ্রসঙ্গীত বলেন, উদীচীর গান বলেন, এগুলাকেই বেশি ধারণ করে। এখানে মানুষ মুসলিম, এটা সত্য, কিন্তু এই মুসলিমরা একেবারে উগ্রবাদী মুসলিম না, কিন্তু কিছু উগ্রবাদী তাদেরকে পেট্রোনাইজ করার চেষ্টা করেছেন। তিনি বলছেন লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন কমিশন, ট্রাইব্যুনাল, বিশ্ববিদ্যালয় ইত্যাদিকে একটি আদর্শের লোকদের মাধ্যমে ক্ষমতায়নের বার্গেনিং টুলে পরিণত করা হলো। অর্থাৎ সব কিছুকে কীভাবে অন্যের হাতে তুলে দেওয়া হয়েছিল সেটারই তিনি ফিরিস্তি দিচ্ছেন। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন কালচারালি, ইন্টেলেকচুয়ালি যারা জুলাইয়ে আমাদের পক্ষে দাঁড়িয়েছিল তাদের বাদ দিয়ে জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের ক্ষমতায়িত করা হলো। ওই যে আমি প্রথমে যে 5টা পয়েন্ট বললাম, তিনি আসলে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সারাংশটা তিনি তুলে ধরলেন, যার মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ যখন দেখেছে আওয়ামী লীগ পতনের পর আমরা আরো ভয়াবহ একটা দুঃশাসনের মধ্যে ছিলাম 18 মাস, তখন তো মানুষ খুব স্বাভাবিকভাবে, আমরা দেখেছি না অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই বলছিলেন আগেই ভালো ছিলাম। এই কথাগুলোর তো একটা মর্মার্থ রয়েছে এবং একটা অর্থ তো রয়েছে। মানুষ আগেই সত্যিকার অর্থে ভালো ছিল। অন্তর্বর্তীকালীন সরকার যে কত জঘন্য, কত ভয়াবহ ছিল সেটা তাদেরই একজন উপদেষ্টার একটি স্ট্যাটাসে স্পষ্ট হচ্ছে, এবং তিনি যা বলেছেন এগুলোর কোনোটাই অসত্য না। এবং এই সবগুলো কর্মকাণ্ডের মধ্য দিয়ে মাত্র 2024 সালের 5 আগস্ট পতন হওয়া আওয়ামী লীগ খুব দ্রুতই এখানে রেলেভেন্ট হয়ে গেল। রাজনীতি রেলেভেন্ট হয়ে যাওয়ায় মানেই আওয়ামী লীগ ফিরে আসা, তাদের নেতারা ফিরে আসা সময়ের ব্যাপার, তাদের সভানেত্রী ফিরে আসা সময়ের ব্যাপার, হয়তো কারো সহায়তায় কিংবা গণতান্ত্রিক স্পেসের মধ্যে তারা ফিরে আসবে, কিংবা জেল জুলুম নির্যাতন সহ্য করার মানসিকতা নিয়ে তারা হয়তো ফিরে আসবে। কিন্তু আওয়ামী লীগ এখানে দাঁড়িয়ে গেছে, তাদের সমর্থন এখানে দাঁড়িয়ে গেছে। যে সমর্থন দাঁড়িয়ে ছিল আগে সেটা আবার উজ্জীবিত হয়েছে। শুধুমাত্র একটা নেতৃত্ব এসে যখনই ঢুকে পড়বে তখন এই নেতৃত্ব আবার চাঙ্গা করে যখন দলকে টেনে তুলবে, দেখবেন এই আওয়ামী লীগ আবার দেখবেন যে বড় সড়ো দল, তাদের কাছে আবার কেউ পাত্তা পাচ্ছে না। বিএনপি এবং আওয়ামী লীগের ছায়ার মধ্যে আর কাউকে দেখা যাবে না।
এখানে মাহফুজ আলম একটা কথা বলেছেন যেটা খুবই ইন্টারেস্টিং। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার বিচারকে কম্প্রোমাইজ করা হলো এবং বিএনপি জামাতের বার্গেনিং টুল বানানো হলো। নির্বাচন, সংস্কার, তারপরে হচ্ছে আপনার সব কিছু মিলিয়ে একে অপরের সাংঘর্ষিক করে তুলে এগুলাকে এক ধরনের বার্গেনিং টুল করা হলো যে বিএনপি নির্বাচন চায়, ওকে, তাকে সংস্কার মানতে হবে। আচ্ছা, জামাত সংস্কার চায় বা নির্বাচনটা ডিলে করতে চায়, ঠিক আছে, তাহলে নির্বাচন থেকে তারা দূরে থাকতে হবে। এইরকম এই বার্গেনিং টুলে পৌঁছে গেছে এরকম। এখন মাহফুজ আলমের হঠাৎ স্ট্যাটাসের কারণ কি? তিনি তো দীর্ঘদিন চুপই ছিলেন, বেশ কয়েকদিন স্ট্যাটাস দেননি। তিনি একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন, আমি দেখেছি, সেখানে একটা না দুটা ভিডিও তিনি দিয়েছিলেন, খুব অল্প কিছু কথা বলেছিলেন সেখানে। কিন্তু এই স্ট্যাটাসটি আমরা দেখেছি যেদিন একযোগে শেখ হাসিনার বেশ কিছু সাক্ষাৎকার বেশ কিছু ভারতীয় মিডিয়ায় প্রকাশ হলো, বাংলাদেশের মিডিয়াগুলো এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আমি একটা অনলাইনে পড়তেছিলাম, মোটামুটি বড় সড়ো একটা সাক্ষাৎকার প্রকাশ করেছে তারা, মানে শেখ হাসিনা যা বলেছে সবই তুলে ধরেছে। এবং অনেক মিডিয়াতে দেখেছিলাম শেখ হাসিনার মোটামুটি একটা সাক্ষাৎকার নিয়ে বেশ কয়েকটা নিউজ করেছে। অর্থাৎ এখানে আওয়ামী লীগ রেলেভেন্ট হয়ে গেছে। আওয়ামী লীগের ভোটাররা আগামী কিছুদিনের মধ্যে আওয়ামী লীগকে ভোট দিতে চায়। তাদের নেতৃত্ব ফিরিয়ে নিয়ে আসার একটা আন্তর্জাতিক হয়তো বা প্রচেষ্টাও রয়েছে। শেখ হাসিনা নিজেও বলেছেন যে আমি অনুপস্থিত আছি, এর মানে এই নয় যে আমি নীরব আছি। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন ভারতে আরও বেশি অ্যাক্টিভলি কাজ করছেন। প্রাথমিক দিকে তিনি যেভাবে বন্দি টাইপের ছিলেন সেই অবস্থায় এখন আর নাই। তিনি অনেক বেশি যোগাযোগ করছেন এবং এটা ভারত খুব বেশি প্রকাশ করছে না। অর্থাৎ আওয়ামী লীগ যে ফিরে আসছে, এই ফিরে আসার যে পায়ের আওয়াজ, যে প্রতিধ্বনি, সেটা কিন্তু শোনা যাচ্ছে। সেটা শুনেই মাহফুজ আলম এই স্ট্যাটাসটি দিচ্ছেন এবং তিনি এটা স্পষ্টত ইঙ্গিত দিচ্ছেন যে আওয়ামী লীগ কীভাবে ফিরেছে, কীভাবে ফিরে আসছে, তার কিন্তু যে প্লট বা তার যে যা যা দরকার তার জন্য সব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়ে গেছে। এবং শেখ হাসিনা নিজেও বলেছেন তিনি আন্তর্জাতিক প্রচেষ্টায়, কূটনৈতিক প্রচেষ্টায় এবং বাংলাদেশের ন্যূনতম গণতন্ত্র ফিরে এলে, ন্যূনতম গণতান্ত্রিক স্পেস ফিরে এলে তিনি দেশে ব্যাক করবেন। তিনি এরকম কথা বলছেন। এখন প্রশ্ন থাকতে পারে বাংলাদেশে কি ন্যূনতম গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা? আমি বলবো অবশ্যই আছে। বিএনপি সরকার আসার পর এখন পর্যন্ত আমি মনে করি যে মানুষ কথা বলতে পারছে, সরকারের সমালোচনা করতে পারছে। আগামী দিনে কি হয় আমি জানি না। তবে আওয়ামী লীগের রাজনীতি করার স্পেসটা এখনও খুবই সীমিত বলতে নাই বললেই চলে। এখনো মিছিল করলে গ্রেপ্তার করা হয়, কোথাও তারা বৈঠক করলে গ্রেপ্তার করা হয়। হয়তো শেখ হাসিনা তার নিজের দলের রাজনৈতিক গণতান্ত্রিক স্পেসের কথা বলছেন। তিনি যদি সেটা পান সেটা হয়তো তিনি ফিরে আসবেন। কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার যে পায়ের আওয়াজ সেটা মাহফুজ আলম শুনতে পাচ্ছেন এবং সেজন্যই তিনি সতর্ক করছেন। তিনি এরপরে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে স্পষ্টত বলছেন যে আসলে জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগের ঠেকানোর জন্য। পাশাপাশি এবং তিনি এই যে সংস্কার বা অনেক কিছু দলিল টলিল নিয়ে যে বসছে এবং দলিল নিয়ে যে আন্দোলন বা দাবি আদায়ের খেলা চলছে, সেগুলা থেকে দূরে সরে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা তিনি বলেছেন। এবং তিনি মূলত সবাইকে একসঙ্গে থাকার, জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। পরবর্তী স্ট্যাটাসে তিনি এরকম কথাই বলছেন। এই যে জুলাই সনদ, তারপরে সংবিধান সংস্কার পরিষদ, এইসব আলাপেই তিনি যাননি এবং তিনি স্পষ্টত বুঝে গেছেন এইসব আলাপের কোনো মানেই নাই। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।